হ্যালো বন্ধুরা, আমার নাম শ্যামল। আজকে আমি কি বলতে চাই, আজ 5th জুন, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। অলরেডি সকালবেলা অনেকগুলো ভিডিও বানিয়েছি, কবিতা পাঠ করেছি। তো সন্ধেবেলা দেখলাম অনেক কিছু জিনিস, অনেক নোবেল লরিয়েট অনেক কিছু বিবৃতি দিচ্ছেন, সরকারের বিরুদ্ধে অনেক কথা বলছেন। সরকারের বিরুদ্ধে কিছু বলছেন সে নিয়ে আমার একটা কথা নেই, আমার একটু ডিফারেন্ট কথা বলার উদ্দেশ্য। আমি একটা রবীন্দ্রনাথের ছোট কবিতা দিয়েই আমার কথাটা শুরু করছি। রবীন্দ্রনাথ এক জায়গায় বলে গিয়েছিলেন যে, সহজ কথা সহজ করে বলতে বলো আমায় যে, সহজ কথা সহজ করে বলা কি যায় সহজে। আসলে আমরা সহজ কথাগুলোকে সহজ করে বুঝতে চাই না, শুনতে চাই না। একটু কমপ্লেক্স করে ককটেল করে বোঝার চেষ্টা করলে আমরা হয়তো অনেক আনন্দ পাই। আমাদের ইন্টেলেকচুয়ালিজম যেটা হয়, সেই ডেফিনিশনে আমি ইন্টেলেকচুয়াল নই, আমি একটা সাধারণ মানুষ, যেটা সুস্থ চিন্তা দিয়ে, আমার র্যাশনাল থট প্রসেস দিয়ে যেটুকু বুঝতে পারি। কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে যারা ইন্টেলেকচুয়াল, যারা লাইসেন্স ইন্টেলেকচুয়াল, তাদেরকে প্রাইজ পেতে হবে, অ্যাওয়ার্ড পেতে হবে সোসাইটিতে, তবেই তাদেরকে রেকগনাইজ করে। যারা ডায়াসে বলে, নিউজ চ্যানেলে বলে, ঘন্টার পর ঘন্টা বলে, তারাই সমাজের ইন্টেলেকচুয়াল হিসাবে চিহ্নিত হয়। বেঙ্গলে এরকম লাখো ইন্টেলেকচুয়াল আছে, সেটাও নিয়ে আমার কোনো আপত্তি নেই, আপত্তি থাকারও কথা না, এটা একটা গর্বের কথা। তো বন্ধুরা, আমার যে বক্তব্যটা হচ্ছে সেই বক্তব্যটা একটু ডিফারেন্ট। আমি নোবেল প্রাইজ নিয়ে কথা বলছিলাম, নোবেল প্রাইজ ইন ইকোনমিক সায়েন্স, তা নিয়ে কথা বলছিলাম। সেই ইতিহাস দেখতে গেলে আমাদেরকে একটু পেছনে চলে যেতে হবে, একটু জানার দরকার আছে, তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে বলে আমার মনে হয়। আমি শুধু বক্তব্যগুলো তুলে ধরতে চাই। যদিও আমি কয়েকটা ভিডিও বানিয়েছিলাম যে ইকোনমিক সায়েন্সের থেকে, ভারতবর্ষে থেকে যারা নোবেল প্রাইজ পেয়েছে তাদের যে সমস্ত কাজকর্ম, কোথায় অ্যাপ্লিকেশন হয়েছে, কোথায় অ্যাপ্লাই হয়েছে, তাদের উদ্দেশ্য কী, সেগুলো নিয়ে আমি অনেক ভিডিও করেছি। সেই ভিডিওগুলো ইউটিউবে আছে, অনেকে ইন্টারেস্ট থাকলে কারোর, ওটা ইউটিউবে গিয়ে আমার মাইন্ড ল্যাবে গেলে ওটা পাওয়া যাবে। আমি সে কথাও বলছি না, আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে ডিফারেন্ট। আলফ্রেড নোবেল জন্মেছিলেন 1832 সালে। উনি নিজে একজন সায়েন্টিস্ট ছিলেন, ইনোভেটর ছিলেন, কেমিস্ট ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন। ওনার নিজস্ব 355খানা পেটেন্ট ছিল। নিজে ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করেছেন নিজের টেকনোলজি দিয়ে। উনি সারা জীবন এই কাজই করে গেছেন এবং অনেক আর্নিংও করেছেন। আজকে প্রেজেন্টের 2010-এর যেটা ভ্যালু, যেটা দেখাচ্ছে নোবেল ফাউন্ডেশনের ভ্যালু, 350 মিলিয়ন US ডলার। উনি 1895 সালে যখন উইল পেপার তৈরি করেছিলেন, যখন বৃদ্ধ বয়সে পৌঁছে গেলেন, তিনি ভাবলেন যে ওনার এত প্রপার্টি আছে, এই সমস্ত কিছু আছে, সেগুলো দিয়ে কিছু একটা যদি করা যায় সায়েন্সের ডেভেলপমেন্টের জন্য, সায়েন্সকে এনকারেজ করার জন্য। উইল পেপারে উনি লিখে গিয়েছিলেন যে ওনার 94% যে টোটাল অ্যাসেট আছে, সে অ্যাসেটটা নোবেল ফাউন্ডেশন তৈরি করে প্রতি বছর উনি 5খানা সাবজেক্ট সিলেক্ট করে গিয়েছিলেন। 5খানা সাবজেক্টের মধ্যে কি কি সাবজেক্ট? ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিওলজি প্লাস মেডিসিন, লাইফ সায়েন্সের মধ্যে ওটা পড়ছে। আরেকটা হচ্ছে যে পিস অ্যান্ড লিটারেচার। 5টা সাবজেক্টের মধ্যে যারা ভালো কাজ করেছে ওদের ফেয়ার সিলেকশন প্রতি বছর, প্রতিটা সাবজেক্টে, যে 5টা সাবজেক্টে 5টা প্রাইজ দেওয়া হবে। সেটা কোনো ইন্ডিভিজুয়ালও হতে পারে, কোনো অর্গানাইজেশনও হতে পারে। যেটা পিসের জন্য যেমন হয়, অনেক সময় অর্গানাইজেশনকেও দিতে পারে, অনেক সময় এক একটা প্রাইজ দুটো মানুষকেও দেওয়া যেতে পারে। ডিফারেন্ট ফিল্ডে অনেক সময় দেওয়া হয়েছে।
তো 1895 সালের উইল পেপারে ক্লিয়ারলি এটা মেনশন আছে এই 5টা সাবজেক্টে। ওখানে কিন্তু ইকোনমিক সায়েন্স বলে কোনো সায়েন্স ছিল না। আমি পরে আসছি কেন ইকোনমিক সায়েন্সটার ব্যাপার নিয়ে। তো তারপরে 1901 সালে থেকে এটাকে নোবেল প্রাইজ দেওয়া শুরু হলো। এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন হিসেবে ট্রিট করা হলো। ওখানে বোর্ড অফ ডাইরেক্টরস, চেয়ারম্যান যেমন একটা প্রাইভেট অর্গানাইজেশনের একটা তৈরি হয়, সিমিলার ওয়ে ওর অ্যাডমিনিস্ট্রেশনটা ওরা চালাবে। সুইডিশ একাডেমি অফ সায়েন্সকে দায়িত্ব দেওয়া হলো এই প্রাইজটা একটা ফেয়ার সিলেকশন। ওরা একটা প্যানেল বানিয়ে প্রতি বছর কি কি অ্যাপ্লিকেশন আসবে, কি কি সাবজেক্টের আসবে, প্রতি বছর নোবেল লরিয়েটকে ডিসাইড করা হবে। এই প্রথাটা চলে আসছে। এই প্রথাটা 1901 সাল থেকে 1920 পর্যন্ত চলে আসছে। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কিছু বছর এগুলো ডিসকন্টিনিউ হয়ে গিয়েছিল, সেটা ঠিক আছে, সেগুলো নিয়ে কথা বলা নেই। টোটাল 950 নোবেল প্রাইজ দেওয়া হয়েছে এই সমস্ত 5টা সাবজেক্টকে ভিত্তি করে। কথাটা হচ্ছে সায়েন্স লিটারেচার পিস নিয়ে আমার বক্তব্য নেই। আমার বক্তব্য হচ্ছে যে আলফ্রেড নোবেল মারা যাওয়ার পরে ওনার উইল পেপার থেকে ডেভিয়েট করে তার নেক্সট জেনারেশন, আলফ্রেড নোবেল ফ্যামিলির নেক্সট জেনারেশন 1968 সালে একটা প্রাইজের ব্যবস্থা করলো। ইন দ্য মেমোরি অফ আলফ্রেড নোবেল একটা মেমোরিয়াল প্রাইজ যেটাকে আমরা বলি, সেই প্রাইজ তৈরি হলো। সেই প্রাইজটা কে এলো? ওইখান থেকে এলো যে সুইডেনের যে সুইডিশ ব্যাংক, রিস ব্যাংক বলে একটা ব্যাংক আছে, ওই ব্যাংক, এটা ন্যাশনালাইজড ব্যাংক সুইডেনের, ওরা 300 বছরের যেটা বর্ষপূর্তি হওয়ার ছিল, ওই বর্ষপূর্তিতে ওই প্রাইজটা চালু করলো ইন দ্য মেমোরি অফ আলফ্রেড নোবেল। আমি যদি না ভুল করি, আমি ব্যাপারটা, আমার কাছে একটা রাইট আপ আছে, এক্সাক্ট আমি পড়ে শোনাবো। সেটা হচ্ছে এই ইনফরমেশানগুলো কেউ যদি ইন্টারেস্টেড হয়, nobelprize.org, যেটা নোবেল ফাউন্ডেশনের অ্যাকচুয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ইনফরমেশানগুলো আছে। আমি ইনফরমেশানগুলো ওখান থেকেই নিয়েছি, নিয়ে আমি বলছি। এটা অনেক দিন আগেও আমি অনেক জায়গায় আমি এই কথাগুলো বলেছিলাম, আজকেও এই কথাগুলো বলার চেষ্টা করছি। সেই কথাটা আমি পড়ে শোনাচ্ছি। পড়ে শোনাতে গেলে আমি যেটা বলছি এখনো পর্যন্ত, যে নোবেল ফাউন্ডেশনের যেটা ইকোনমিক সায়েন্সের প্রাইজটা 1968 সালে শুরু হলো। দ্য সার্জেস রিস ব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন দ্য মেমোরি অফ আলফ্রেড নোবেল, ওটা টাইটেলই আছে। আমি আবার কথাগুলো বলছি যে 5খানা সাবজেক্টের ওয়েবসাইট ওপেন করলে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ এগুলো ক্লিক করলে কী কী নোবেল প্রাইজ পেয়েছে 1901 সাল থেকে এটা পাওয়া যাবে। ইন্ডিভিজুয়াল সাবজেক্টে এগুলো দেখা যাবে, কিন্তু ইকোনমিক সায়েন্সের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, দ্য সার্ভিজেস রিস ব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অফ আলফ্রেড নোবেল ইন 1968, Sveriges Riksbank, Sweden's central bank, established the prize in economic sciences in memory of Alfred Nobel, founder of the Nobel Prize. The prize is based on a donation received by Nobel Foundation in 1968 from Sveriges Riksbank on the occasion of bank's 300th anniversary. The prize in economic sciences is awarded by Royal Swedish Academy of Sciences, Stockholm, Sweden, according to the same principle as for the Nobel Prizes that have been awarded since 1901. এটার কথা বলার উদ্দেশ্য হলো যে 1968 সাল থেকে যখন প্রাইজ দেওয়া শুরু হলো, ওটাকে বলা হলো যে এটা মেমোরিয়াল প্রাইজ, অ্যান্ড সার্ভিস
Riksbank prize in economic science. It's basically a bank prize and bank sponsor prize. আজ পর্যন্ত টোটাল 52 টাইমস 1969 থেকে 52 টাইমস নোবেল প্রাইজ দেওয়া হয়েছে 2020 পর্যন্ত। অ্যাপ্রক্সিমেটলি 86 that serves Riksbank prize in economic science, and they call it is also a Nobel prize. And the same place, same dais, সুইডিশ একাডেমি অফ সায়েন্স এটাকে কন্ডাক্ট করে। ফ্রেন্ডস, আমি যেটা বলার চেষ্টা করছি এটা কিন্তু অ্যাকচুয়াল নোবেল ফাউন্ডেশনের যে উইল পেপারের মধ্যে ছিল না। এরপরে নেক্সট জেনারেশন অনেক রকমের প্রাইজ নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু অনেক সময় কমিটি ওগুলোকে অ্যালাউ করেনি। অনলি ইকোনমিক সায়েন্সকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, কেননা সুইডেনের এই ব্যাংক একটা ভালো রকমের পয়সা দিয়েছে। সেই পয়সাটা দেওয়ার পরে তখন এই অ্যাওয়ার্ডটা চালু হয়েছে ফ্রম দ্য ব্যাংক সাইড। আমি আরেকটা ওয়েবসাইট থেকে নিয়ে বলছি, সেটা হচ্ছে যে উইকিপিডিয়াও অলমোস্ট সেম কথা বলছে। উইকিপিডিয়ার উপরে যদি আমরা বিশ্বাস রাখতে চাই, উনি একটা জায়গায় উইকিপিডিয়াতে বলছে যে হোয়াইল ইট ইজ নট ওয়ান অফ দ্য নোবেল প্রাইজেস হুইচ ওয়ার এস্টাবলিশড বাই দ্য আলফ্রেড নোবেল, যে কথাটা আমি বলেছি এটা অ্যাকচুয়াল নোবেল প্রাইজ নয়। যেটা অ্যাকচুয়াল নোবেল প্রাইজ, যেটা উইল পেপারে যে সাবজেক্টগুলো ছিল সেটা হচ্ছে অ্যাকচুয়াল নোবেল প্রাইজ, এগুলো অ্যাকচুয়াল নোবেল প্রাইজ নয়, সেটা ওনারাও বলছেন। It is commonly referred to as the Nobel Prize in Economics, যে কথাটা আমি বলেছি। The prize was established in 1968 by a donation, again I am repeating, by a donation from Sweden's central bank, Sveriges Riksbank, to the Nobel Foundation to commemorate the bank's 300th anniversary. তারপরে আরেকটা কথা বলছে, ইট ইজ অ্যাডমিনিস্ট্রেড বাই দ্য রেফার্ড টু অ্যালং উইথ দ্য নোবেল প্রাইজ বাই দ্য নোবেল ফাউন্ডেশন, যেটা আমার বলা হলো। আমি আরেকটা তথ্য নিয়ে আসছি, যে তথ্যটা হচ্ছে যে পাবলিশ হয়েছে, ইট ইজ ইন পাবলিক ডোমেন। এটার কতটা সত্যতা আছে কি আছে সেই নিয়ে আমার কোনো ইনভেস্টিগেটিভ জিনিস নেই, বিকজ আই এম নট অ্যাক্সেস টু নোবেল ফাউন্ডেশন। ইট ইজ অল ইন পাবলিক ডোমেন, ইট ইজ দেয়ার ফর ইয়ার্স টুগেদার। নিউজ স্টার ইজ এ ভেরি ফেমাস জার্নাল, ওরা বলছে যেটা কি, দের ইজ নো নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স স্টেটমেন্ট। নাও they talked about, they have explained the whole thing, they have debunked the mystery of so-called Nobel Prize in Economic Science. আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, ডক্টর আলফ্রেড নোবেল এই যে 5টা সাবজেক্টের নোবেল প্রাইজের কথা উনি বলে গিয়েছিলেন, উনি ক্যাটাগরিক্যালি বলেছিলেন যে এর মধ্যে যেন ম্যাল প্র্যাকটিস না হয়। ইট শুড বি ফেয়ার সিলেকশন অ্যান্ড এভরিথিং শুড বি ইন এ ট্রান্সপারেন্ট ওয়ে। তার মানে উনি যেটা বলতে চেয়েছিলেন, এই স্পেসিফিক ইয়ারে কত অ্যাপ্লিকেশান আসছে, কে কে অ্যাপ্লাই করছে, সমস্ত পাবলিক ডোমেনে থাকবে। কেউ যদি জানার চেষ্টা করে যে একটা পার্টিকুলার সাবজেক্টে নোবেল প্রাইজ পেলো, কে সিলেক্ট হলো সেটা তো জানাই যায়, কিন্তু কত অ্যাপ্লিকেশান পড়েছিল সেটা জানার জন্য সেটা জানতে পারে এই 5টা সাবজেক্টের ক্ষেত্রে। কিন্তু ইকোনমিক সায়েন্সের ক্ষেত্রে, সিন্স ইট ওয়াজ স্পন্সর্ড বাই Sweden's bank, they put a clause. The clause is something like that, কে কে অ্যাপ্লাই করছে এটা পুরো সিক্রেট থাকবে। নোবেল প্রাইজ কে পাবে সেটা তো জানা যাবে, কিন্তু কে কে অ্যাপ্লাই করলো সেটা কিন্তু জানা যাবে না। তাদের ব্যাকগ্রাউন্ড কি, কোথা থেকে অ্যাপ্লিকেশন আসছে, কি আসছে সেটা জানা যাবে না। 50 বছর পর্যন্ত
পার্টিকুলার ইয়ারে যদি কেউ নোবেল প্রাইজ ইকোনমিক্সে, যে নোবেল প্রাইজ বলো, রিস ব্যাংক প্রাইজ বলো, যাই বলো না কেন, ওয়েবসাইটে যেটা বলা আছে সেটাই আমি তথ্যটা তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু 50 বছরে তার মানেটা যেটা বলা হলো, আজকে যদি কেউ নোবেল প্রাইজ পায়, 2019, 20, 18-তে মনে করে যে কোনো একজন নোবেল প্রাইজ পেল, ওর আনুষাঙ্গিক কত অ্যাপ্লিকেশন এসেছিল ওটা জানার চেষ্টা করলে ওটা পাবলিক ডোমেনে নিয়ে আসা হবে না। ফর 50 ইয়ার্স ইট উইল বি এ সিক্রেট ডকুমেন্ট, যেটা অ্যাকচুয়াল ডক্টর আলফ্রেড নোবেলের উইল পেপার থেকে অনেকটা কিন্তু ডেভিয়েট করে গেল। এই সিক্রেসি ব্যাপারটা এলো, সিক্রেসি থাকার অর্থটা আমি যদি বুঝতেই পারলাম না কে কে অ্যাপ্লাই করলো, পাবলিক যদি বুঝতেই পারলো না, তার মানে এই সিলেকশন প্রসেসটা কি হচ্ছে, সিলেকশন প্রসেসের মধ্যে ম্যাল প্র্যাকটিস, আমি সে কথা বলতে পারছি না ম্যাল প্র্যাকটিস হচ্ছে কি না হচ্ছে না। তো আমি যেটা বললাম, এর মধ্যে 86 নোবেল প্রাইজের মধ্যে আমেরিকা থেকেই পার্টিকুলার ফিউ ইনস্টিটিউট দে গট ক্লোজ টু 60-70% অফ দ্য টোটাল নোবেল প্রাইজ। তো ব্যাপারটা বোঝাই যাচ্ছে যে ইকোনমিক সায়েন্সের যে প্রাইজের মধ্যে অনেক রকমের একটা ক্লাউড আছে। সেই ক্লাউডটাকে নাম্বার ওয়ান অ্যাকচুয়াল নোবেল প্রাইজ কিনা, অ্যাকচুয়াল প্রাইজ কিনা সেটা বোঝার, কারণ প্রতিটা মানুষ যারা নোবেল প্রাইজ পেয়েছে, যারা এখান থেকে তাদের বায়োডেটা ওর উইকিপিডিয়াতে যদি যাওয়া যায়, ওই ব্যাংকের প্রাইজের কথাই বলে, ইন দ্য মেমোরি অফ ডক্টর আলফ্রেড নোবেল দিস রিস ব্যাংক প্রাইজ ইজ গিভেন সাচ অ্যান্ড সাচ পারসন ফর দ্যাট পার্টিকুলার ইয়ার ফর দ্য কন্ট্রিবিউশন অফ সাচ অ্যান্ড সাচ। সেখানে অমর্ত্য সেনেরও কথা আছে, ডক্টর অভিজিতেরও কথা আছে, কি কি কাজ করেছে প্রতিটা জিনিসের ডেসক্রিপশন আছে। আমার কথা বলার উদ্দেশ্য ডিফারেন্ট। আমরা ভারতবর্ষে আমরা যেটা ভাবি যে এনারা নোবেল প্রাইজ পেয়েছেন, আমরা অনেক মাতামাতি করি ব্যাপারটা। আমরা একটু সিরিয়াসলি যদি চিন্তা করি, যেটা অ্যাকচুয়াল ওয়েবসাইটে যে টার্মিনোলজি দিয়ে ওদেরকে ব্যাখ্যা করা হচ্ছে, যে টার্মিনোলজি দিয়ে ওদেরকে সম্বোধন করা হচ্ছে, আমরা সেটা কেন ইউজ করছি না? আমরা সবাইকে একটা সায়েন্সে যদি কেউ নোবেল প্রাইজ পায়, পিসিতে নোবেল প্রাইজ পায়, আমরা ইকুইভ্যালেন্ট করে ব্যাপারগুলোকে আরও মাতামাতি করছি। আমি আবার অনেক ভিডিওতে আমাদের ইন্ডিয়ান নোবেল লরেটের যে কাজগুলো আছে, যেগুলো প্রভার্টি এলিভেশনের উপরে কাজ করা আছে, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্সের উপরে যেগুলো কাজ করা হচ্ছে, আমার কিছু কাউন্টার, আমার ব্যক্তিগত মতবাদ দেওয়া আছে, যেগুলোকে কাউন্টার করেছি, যে এই থিওরিগুলোর কতটা প্রস কতটা কনস আছে। আমি যেটা 2-3 দিন আগে একটা ভিডিও পাবলিশ করেছি, সেই ভিডিওতে বলেছি হাউ দ্য বেগার ক্লাস ইজ ইভলভ। মানে বেগারকে তোমাদের সমাজে একটা লেভেল করার যে প্রবণতা, যে বেগারে একটা ক্লাস আছে, সেই ক্লাসগুলো কিভাবে সমাজের পলিটিক্যাল সিস্টেম বলো, এই ফ্রিবিজ কনসেপ্ট বলো, সব জায়গায় এরা ভাগিদার। এরা সমাজের একটা জায়গায় উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, ওর এটাকে ধ্বংস করার চেষ্টা করেছে। আমার বক্তব্য ওখানে দেওয়া আছে। কিন্তু একটা আনঅর্গানাইজ সেক্টর, যেটা বেগার ক্লাস, যেটাকে আমি বলতে চাইছি, সেটা অর্গানাইজড ওয়েতে সেট দেওয়া, এক্সটর্শন করা, সমস্ত কিছু করার ব্যাখ্যা, সেটা এডুকেশন সিস্টেমেও গিয়ে ওটা পৌঁছে গেছে। সেটাকে আমি একটা ইভলিউশন হিসাবে আমি দেখেছি। সেটা 1000 বছরের ইতিহাস, ডিফারেন্ট টাইম জোনে এগুলোকে দিয়ে অ্যানালিসিস করার চেষ্টা করেছি। কারোর যদি ব্যক্তিগত ইচ্ছে থাকে ওগুলোকে দেখতে পারেন। এতে কিছু আক্রমণ নয়, ইটস বেসিক্যালি অ্যাকাডেমিক আন্ডারস্ট্যান্ডিং দ্যাট হোয়াট ইজ দিস বেগার ক্লাস অর বেগিং ইজ অল অ্যাবাউট। মাঝে মাঝে ডক্টর অভিজিৎ, ডক্টর অমর্ত্য সেন সরকারের এগেনস্টে অনেক কথাই বলেন, তার অধিকার আছে এই কথাগুলো বলার, কিন্তু সমাজকে তৈরি করার জন্য কী কী জিনিসের দরকার ওনার কাছ থেকে, সেগুলো ওনাদের থিওরির কতটা অ্যাপ্লিকেশান হয়েছে, সেই সমস্ত নিয়ে আমার ভিডিও প্রায় 1.5 থেকে 2 ঘন্টার, বোধ বাংলা অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশে আমি ওটা পাবলিশ করেছি। ওটা আমার ইউটিউবে আছে, দেখতে পারেন। আমার বক্তব্য, যখন একটা ডিসপুট এসছে, এই ডিসপুটের একটা শেষ হওয়ার দরকার আছে। তো মিনিস্ট্রি আমাদের আছে, এক্সটার্নাল মিনিস্ট্রি আছে, ওনারা নোবেল ফাউন্ডেশনে লিখতে পারেন, জিজ্ঞেস করতে পারেন যে অ্যাকচুয়ালি নোবেল প্রাইজের স্ট্যাটাসটা কি। তো ওখান থেকে ক্ল্যারিটি পাওয়া যেতে পারে। তবে সাধারণ মানুষের মধ্যে যে
যে কোশ্চেন মার্কগুলো আছে, ইন্টেলেকচুয়াল কমিউনিটির কাছে যে কোশ্চেন মার্কগুলো আছে, যারা ভাবছেন না এরা নোবেল প্রাইজ অনেক কিছু, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই ম্যাটারটা ক্লারিফাই করার দরকার আছে বলে আমার মনে হয়। Even though things are available in the website, it is very much, it is in public domain. পাবলিক ডোমেনে থাকলে এটা কেউ খুলে ওটা দেখতে পারে, কি সত্যতা কি মিথ্যতা সমস্ত কিছু ব্যাপারগুলো জানতে পারে। আমি অ্যাডিশনাল একটা যেটা জিনিস বললাম যে ইকোনমিক সায়েন্সের ক্ষেত্রে 50 বছর ব্যাংক থেকে একটা ক্লজ দিয়েছে যে 50 বছর কে কে অ্যাপ্লিকেশন দিয়েছে সেটা বোঝার বা জানার কারোরই অধিকার নেই, একমাত্র কমিটি ছাড়া। ব্যাপারটা বোঝা গেল? বুঝতে পারলে বুঝতে পারবেন, এখান থেকে যদি মিনিং যদি বের করতে পারেন ব্যাপারটা বুঝে নিন। তো আমি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে আমার একটা আর্টিকেল বানিয়ে অ্যাজ এ সিটিজেন আই শুড পুট মাই রিকোয়েস্ট টু ক্লারিফাই টু দ্য পিপল অফ ইন্ডিয়া হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ economic science Nobel Prize, whether those are the Nobel Prize or the bank prize. That matter has to be clear, and this matter has to be kept under very dormant condition or whatever condition, and maybe debate also can be done, there is no problem. Whatever I am speaking, whatever things material available in the website, and there are a lot of good journalists, good authors, they have talked about all those things. I am putting out their point of view. বন্ধুরা, আমি আর ভিডিওটা বাড়াতে চাইছি না, এটা অনেকটা সময় ধরেই হয়ে গেল বলে মনে হয়। আমি আমার কথাটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন করোনা টাইমে, কারণ আজকে এনভায়রনমেন্ট দিনে হয়তো করোনা শুনতে পাচ্ছে যে কি চলছে, ওর যদি এনভায়রনমেন্ট ডেতে সবার পিস ট্র্যাঙ্কুলিটির কথা যখন বলছে, হয়তো ওদেরও একটু মন ভালো হতে পারে। সেই কথা বলেই আমার কথা শেষ করছি। ভালো থাকবেন এখানে। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই, টেক কেয়ার।